আসসালামু আলাইকুম। গল্প উৎসর্গ লেখনীতে তানজিনা ইসলাম। পর্ব ১। বাসর ঘরে ভাঙা কাচের স্তূপের মাঝে বসে আছে এক নববধূ। দৃষ্টি তার সামনের দিকে নিবদ্ধ, নির্লিপ্ত দৃষ্টিতে পরখ করছে সমানে ভাঙচুর করা মানুষটিকে। রুমের অবস্থা করুণ। কক্ষের একটা কাজও আস্ত নেই। ব্যাঙের টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্লোরে। সফেদ পর্দা, বেডশিট সহ বিভিন্ন জিনিস মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। আর তার মাঝেই একটু জায়গা করে বসেছে মায়া। পুরো নাম সাইয়ারা খান মায়া। সামনের মানুষটি রেগে আগুন হয়ে আছে। হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে ফ্লোরে। একের পর এক জিনিস ভেঙে ক্ষান্ত হলো রুদ্র। যখন ভাঙার মতো আর কিছুই পেল না, তখন তাকালো মায়ার দিকে। মায়ার কোনো ভ্রুক্ষেপ নেই এসবে। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্রর দিকে। রুদ্র তেড়ে গেল মায়ার দিকে। হাতে হ্যাঁচকা টান দিয়ে টেনে তুলল ওকে। সহসা চর বসালো মায়ার গালে। শক্ত হাতের চর খেয়েও মায়ার কোনো পরিবর্তন হলো না। টু শব্দটুকু হলো না তার। রুদ্র কটমট দৃষ্টিতে তাকালো মায়ার দিকে। বাহু ধরে ঝাঁকিয়ে রাগী কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেন করলি এমন? কি ক্ষতি করেছি আমি তোর? কি করেছি? কি করেছিস জানিস না? কেন বিয়ে করেছিস? মানা করেছিলাম না? এখন আমি আরশিকে কি জবাব দিব? বলবি আমাকে বিয়ে করেছিস? তোর লজ্জা লাগছে না এসব বলতে? রুদ্র হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলো। আমি ভালোবাসি ওকে। ১.৫ বছরের সম্পর্ক আমাদের। তাকে প্রতিশ্রুতি দিয়ে আরেকজনকে বিয়ে করেছি, ঠকিয়েছি তাকে। খবরদার ভালোবাসার কথা বলবি না, গা জ্বলে আমার। উহুরে, ভালোবাসা? যা আজ একজনের উপর আসলো, কাল আরেকজনের উপর আসছেন আমার রোমিও। তার ১২ জুলিয়েট নিয়ে গপ্প শোনাতে ১২ বাতারি। মায়া, আল্লাহর ওয়াস্তে অফ যা। তোর আরেকটা গাল যেটা লাল হয় নাই, ওইটারেও টমেটো বানিস না। জুতা খাইস না আমার। তুই জুতা মারলে আমি মনে হয় গালে আঙ্গুল দিয়ে বসে থাকবো। দেখ ভাই, তোর এত পেঁচাল ভালো লাগছে না। ঘুম আসছে খুব, আমি ঘুমাবো। মায়া বিরক্তির স্বরে বলল, আমার ঘুম হারাম করে তোর ঘুম আসছে? হ্যাঁ আসছে। এবার সামনে থেকে দূর হ। বলেই বেডের দিকে এগিয়ে গেল। মোবাইল ফোন হাতে নিয়ে কল দিল কাউকে। তড়িঘড়ি করে বলল, বাবাই, একটু কষ্ট করে একজন মেয়েটকে রুমে পাঠাও তো। কি হয়েছে প্রিন্সেস? কোনো সমস্যা? রুদ্র তোমাকে কিছু বলেছে? না বাবাই, সমস্যা নেই। একটু সাহায্য লাগবে কারো। আচ্ছা, আমি পাঠাই দিচ্ছি। কোনো সমস্যা হলে বলো। আচ্ছা বাবাই। রুদ্র প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া নিজ থেকেই উত্তর করল, রুমের যা হাল করেছিস পরিষ্কার করতে হবে তো। উপস, প্রেমিকার বিরহে শেষ হয়ে যাচ্ছে, ব্যঙ্গ করে বলল মায়া। ব্যাগ থেকে কাপড় নিচ্ছে মায়া। রুদ্র ভ্রু কুঁচকে বলল, কি করতেছস? নাচছি। আয়, নাচবি আমার সাথে? তোর ব্রেকআপ আর আমাদের বিয়ের সেলিব্রেশন করলে মন্দ হয় না, কি বলিস? বলেই ওয়াশরুমে ঢুকলো। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে কাউচে বসল। দরজায় নক করছে কেউ অনবরত। রুদ্র বিরক্তিকর শ্বাস ফেলল। বিড়বিড় করে বকতে বকতে গিয়ে দরজা খুলল। দেখল সামনে একজন মেয়েট দাঁড়িয়ে আছে। মায়া ম্যাম ডেকেছে, ভেতরে আসো। সরে দাঁড়ালো রুদ্র। ভেতরে এসে চক্ষু ছানা বড়া হলো তার। রুমের অবস্থা বেহাল। একজনে পরিষ্কার করতে পুরো রাত লেগে যাবে। সব কিছু সুন্দরভাবে গোছানোর জন্য আরেকজনের সাহায্য দরকার। স্যার, আপনি কি বাইরে যাবেন? না, তুমি পরিষ্কার করো। আমি ব্যালকনিতে যাচ্ছি। দীর্ঘক্ষণ শাওয়ার নেওয়ার পর বের হলো মায়া। মেয়েট ততক্ষণে সব গুছিয়ে চলে গেছে। রুদ্র রুমের কোথাও নেই। মায়া ব্যালকনিতে গিয়ে দেখল রুদ্র
উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। মায়া মায়াময় দৃষ্টিতে তাকালো সামনের স্নিগ্ধ শ্যাম মানুষটির দিকে। মাথায় দুষ্টুমি ভর করলো তাৎক্ষণিক। রুদ্রকে জ্বালিয়ে বিরক্ত করার মতো শান্তি আর কিছুতেই নেই। পেছন থেকে ঝাপটে জড়িয়ে ধরল মায়া। গাল ঠেকিয়ে দিল রুদ্রর পিঠে। রুদ্র হকচকিয়ে গেল। পেছনের মানুষটিকে বুঝতে পেরে ছাড়ানোর চেষ্টা করলো। মায়া ছাড়ল না। শক্ত করে জড়িয়ে ধরে আছে রুদ্রকে। রুদ্র ঝাড়া মেরে সরালো মায়াকে। চিবিয়ে চিবিয়ে বলল, তোর সাহস কি করে হলো আমাকে জড়িয়ে ধরার? নিজের জামাইকে জড়িয়ে ধরতে সাহসের কি প্রয়োজন? আমি তোকে বউ বলে মানি না। তুই মান বা না মান, তিন কবুল বলে আল্লাহকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়েছে। এর মানে তুই আমার স্বামী। বাঁকা হেসে বলল মায়া। দুহাত জোর করার ভঙ্গি করল রুদ্র। অতিষ্ঠ হয়ে বলল, মাফ চাই ভাই। বল, এখন তোর স্বামী হওয়ার সুবাদে কি করতে হবে আমাকে? আজ আমাদের বিয়ের ফার্স্ট নাইট রুদ্র। কি করতে হবে বোঝো না তুমি? সুজি খাও? ঠোঁট গোল করে বলল মায়া। অসম্ভব দৃষ্টিতে তাকালো রুদ্র। দাঁতে দাঁত চেপে বলল, এত নির্লজ্জ তুই? আহারে, আসছে আমার লজ্জাবান রে। 12 জায়গায় মুখ নেড়ে এসে সে আমারে লজ্জায় শিখায়। আরেকটা থাপ্পড় দিতে চাচ্ছি না তোকে। দিয়ে দেখ তোর হাতের কি অবস্থা করি আমি। চোখ টিপল মায়া। রুদ্র নাক কুচকে বলল, তুই একটা অশ্লীল খারাপ ইঙ্গিত দিচ্ছিস। হারামে অভ্যস্ত হতে হতে হালালে পোষাবে না, এটাই স্বাভাবিক। বউয়ের ইঙ্গিত অশ্লীল মনে হবে তখন। তোর না ঘুম পাচ্ছিল? প্লিজ যা ভাই, তোর কথাগুলো শুনতে ঘিন লাগতেছে। বিরক্ত করছিস কেন? তোকে লাগবে ঘুমানোর জন্য। নাটক পাইছস? নাটক না, অনেক দিনের ইচ্ছে ছিল জামাইয়ের বুকে মাথা রেখে ঘুমাবো। তোর কোনো ইচ্ছে পূরণ করতে পারবো না আমি। ওকে, তাহলে আমি বাবাইকে কল করে বলছি যে তুই আমাকে মেরেছিস। কখন মানলাম তোকে আমি? ওই হারামি, ভুলে গেছস নাকি? গালে এখনো টনটনে ব্যথা আমার। একদম ভালো হইছে। দেখ, তুই তোর বাবাকে কল দিবি না। আচ্ছা দিব না, চল আমার সাথে। অগত্যা রুদ্র গেল মায়ার সাথে। নয়তো দেখা গেল সত্যি কল দিয়ে শুধু ওর বাবা না, পুরো গোষ্ঠীকে নিয়ে আসলো। কক্ষে যেতেই বাঁকা হাসলো মায়া। ব্যাডের দিকে তাকিয়ে কোনা চোখে তাকালো রুদ্রর দিকে। বলল, ফুলে সাজানো হলে মন্দ হতো না। বাসর বাসর ফিল আসছে না। কি করা যায় বলতো বাড়ি? রুদ্র গম্ভীর দৃষ্টিতে তাকালো ওর দিকে। মনে মনে নির্লজ্জ বলে গালি দিল কয়েকটা। পিছিয়ে গিয়ে ডয়ার খুলে লাইটার নিল হাতে। মিষ্টি হেসে বলল, ফুলের বদলে কয়লা থাকলে আরও বেশি ভালো হয় বলেই বিছানায় ছুঁড়ে মারল লাইটার। মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। মায়া শান্ত দৃষ্টিতে তাকালো সেদিকে। রুদ্র ওর দিকে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে বলল, তোর সংসার এই আগুনে সজ্জিত বিছানার মতোই হবে। প্রতিনিয়ত জলে পড়ে অঙ্গার হবি। ছাইটুকুও বাঁচবে না মায়ু। ছলনার পরিণাম খুব বিশ্রীভাবে দিতে হবে। আমার সাথে সুখের সংসারের আশা ছেড়ে দে। ওয়েলকাম টু হেল সুইট হার্ট। বেস্ট ফ্রেন্ড হিসেবে আমার কিছু দায়িত্ব আছে তো নাকি? নিশ্চুপ ওয়াশরুমে গিয়ে এক বালতি পানি নিয়ে এলো মায়া। আক্রোশে পানিটুকু ছুঁড়ে মারল বিছানার উপর। বালতি রেখে সে দেখল রুদ্র কাউচের উপর শোয়ার প্রস্তুতি নিচ্ছে। মায়া তপ্তস্বরে চিল্লিয়ে বলল, আমি কোথায় শুব? বিছানা তো জ্বালিয়ে দিয়েছিস, জানোয়ার। ইটস নট মাই রেসপন্সিবিলিটি। তুই কোথায় শুবি সেটা আমার ভাবার বিষয় না। দেখ, তুই যদি মনে করে থাকিস তোর কথায় আমি ফ্যাস ফ্যাস করে কাঁদব, বাংলা সিনেমার নায়িকা শাবানার মতো সব কথা শুনবো,
তোর কথাই নিচে শুভ, তাহলে তুই ভুল ভাবতেছস, শান্ত স্বরে বলল মায়া। আমি কখন বললাম তুই যে নায়িকা শাবানা? রিনা খানকেও ছাড়াই যাবি কুটনামিতে, কুটনি মহিলা, আল্লাহ মাফ করবে না। দীর্ঘশ্বাস ফেলল মায়া, সোফার কাছে গিয়ে ধপ করে রুদ্রর বুকের উপর শুয়ে পড়ল। হকচকিয়ে গেল রুদ্র। কিছু বলতে চাইলেই মায়া সহসা থামিয়ে দিল তাকে। প্লিজ কিছু বলিস না, ঘুমাতে দে। পছন্দ মাথা ব্যথা, আর কোথাও শোয়ার জায়গা নাই, তোর বুকে একটু জায়গা দে। চুপ করে থাকলো রুদ্র, চাইতেও কিছু বলতে পারল না। এই পাগলকে বোঝানো ওর পক্ষে সম্ভব নয়। ও কোনোদিন জিততে পারেনি মায়ার সাথে, আজও পারল না। মায়া নিজের মনমর্জি করল, রুদ্র মেনে নিল। বুকের ভেতর টিপ টিপ করছে তড়িৎ বেগে, ড্রিম ড্রিম শব্দ করে লাফাচ্ছে হৃৎপিণ্ড। উবুর হয়ে ওর বুকের উপর শুয়ে আছে মায়া, সাপের মতো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে ওকে। রুদ্রর মনে হলো একটা তুলার বস্তা ওর গায়ের উপর তুলে দেওয়া হয়েছে। আশ্চর্য, একটা মানুষের ভার এত হালকা কি করে হতে পারে? আনমনা হয়েই মায়ার চুলে হাত রাখল রুদ্র, চাদরটা গলা পর্যন্ত টেনে নিল ওর। কিছুক্ষণ পর ডাকলো ওকে, কিন্তু মায়া সাড়া দিল না। সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। রুদ্রর মায়া হলো মায়ার ক্লান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে, কিন্তু তার যে ঘুম আসছে না। কয়েক ঘন্টার মাঝেই জীবনটা পুরোপুরি পাল্টে গেল। একটা মানুষ অনাকাঙ্ক্ষিতভাবে জুড়ে গেল ওর সাথে। সামনের দিনগুলো কেমন হবে জানা নেই রুদ্রর, তবে এইটুকু জানা আছে, মায়াকে অর্ধাঙ্গিনী হিসেবে মানতে পারবে না ও কখনোই। মায়ার জায়গা আলাদা, সেখানে ভালোবাসা নামক জিনিসটা কখনোই আসবে না।